আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি শোনাব প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক মা উপন্যাসের ১৪তম পর্ব। ইতিমধ্যে আমি ১৩টি পর্বে ১৪৩ পৃষ্ঠা পর্যন্ত পাঠ করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে শুনে নিতে পারেন। মূল পাঠ শুরু করার আগে আমি উপন্যাসের সারসংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরছি। আনিসুল হকের মা উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ আজাদ ও তার মায়ের জীবনের বাস্তব কাহিনী নির্ভর উপন্যাস। আজাদের মা সাফিয়া বেগম ছিলেন তৎকালীন ঢাকার ধনাঢ্য ব্যক্তিদের একজন, ইউনুস চৌধুরীর স্ত্রী। ইউনুস চৌধুরী যখন দ্বিতীয় বিবাহ করলেন, সাফিয়া বেগম তা মেনে নিতে পারেননি। তাই তিনি আজাদকে নিয়ে ইস্কাটনের প্রাসাদ সম বাড়ি ছেড়ে জুরাইনে এক খুপড়ি গড়ে ওঠেন। সেই থেকে শুরু হয় আজাদ ও তার মায়ের জীবন যুদ্ধ। শত অভাব অনটন আর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও তিনি আর স্বামীর ঘরে ফিরে যাননি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে আজাদ বন্ধুদের সাথে যুদ্ধে যোগ দেয়। আজাদ ছিলেন ঢাকার ক্র্যাক প্লাটুনের একজন গেরিলা যোদ্ধা। এই দলটি অপারেশন হিট অ্যান্ড রান পদ্ধতিতে বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করে। ১৯৭১ সালের ২৯শে আগস্ট আজাদ ধরা পড়েন পাকিস্তানি বাহিনীর হাতে। তাকে ব্যাপক নির্যাতন করে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়, কিন্তু আজাদ তার মায়ের কথা মতে কিছুই বলেননি। আজাদের মা ছেলের সাথে দেখা করতে গেলে আজাদ বলে, মা, দুদিন ভাত খাই না, ভাত নিয়ে এসো। পরের দিন আজাদের মা ভাত নিয়ে থানায় হাজির হন, কিন্তু ছেলের দেখা আর মেলেনি। এরপর ১৪ বছর বেঁচে ছিলেন আজাদের মা, কিন্তু এই দীর্ঘ ১৪ বছরে তিনি ভাত মুখে তুলেননি। বন্ধুরা, আমার গল্প পাঠ ও আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান পরামর্শ জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। তো শুরু করছি আজকের গল্প পাঠ। আজাদ, কই যাস? মা জিজ্ঞেস করেন। এই তো ইস্কাটনে। আজাদ শার্টটা প্যান্টের ভেতরে ঢুকাতে ঢুকাতে বলে, ইস্কাটনে? ইস্কাটনে কার বাসায়? আবুল খায়েরের বাসায়, ক্রিকেট খেলতে। মা আশ্বস্ত হন, দেশের অবস্থা খুবই খারাপ। ইয়াহিয়া খান যে কি করছে সেই জানে। শেখ মুজিব ভোটে জিতেছে, তাকে তুমি গদি ছেড়ে দাও, সে দেশ চালাক। তা না, ইয়াহিয়া চলছে ভুট্টুর কথা মতো। শেখ সাহেব কি সেটা মেনে নেবার মতো মানুষ, নাকি বাঙালিরা তাকে তা মানতে দেবে? অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন শেখ সাহেব। সব কিছু তার কথা মতো চলছে। যদি মুজিবর বলে বিকালবেলা অফিস বসবে, তো বিকালবেলায় বসছে। হরতাল হচ্ছে, কিন্তু ইয়াহিয়া কারফিউ দিলে সেটা কেউ মানছে না। রাতের বেলা মিছিল বের হচ্ছে, মিছিলে গুলি চলছে। কতজন যে গুলিতে মারা গেল ইয়ত্তা নাই। মায়ের বুকের মধ্যে হাহাকার করে ওঠে। কত মা আজ ছেলে ছেলে বলে কাঁদছে। মা বেঁচে থাকতে ছেলের মৃত্যু, এর চেয়ে দুঃখের বিষয় আর কি আছে মায়ের কাছে? আহা, আমার ছেলেটাকে সহি সালামতে রেখো মাবুদ। অজানা আশঙ্কায় তার বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। আজাদ বাসা থেকে বেরিয়ে পড়ে নিউ ইস্কাটন রোডে আবুল খায়েরের বাসার উদ্দেশ্যে। আবুল খায়ের দারুণ ক্রিকেটার। আজাদ বয়েজ ক্লাবের হয়ে ফার্স্ট ডিভিশনে খেলে নিয়মিত। তাদের বাসার ছাদটাও যেন একটা ছোটখাটো ক্রিকেট মাঠ। ওখানে বেশ ক্রিকেট প্র্যাকটিস করা চলে। ক্রিকেটের পাশাপাশি চলে আড্ডা। এছাড়া আর তাদের কি বা করার আছে? কলেজ ইউনিভার্সিটি বন্ধ, অফিস আদালত বন্ধ, রাস্তায় যানবাহন নাই, শুধু আছে মিছিল আর মিটিং। কত সবাই না হচ্ছে, আওয়ামী লীগের, ছাত্রলীগের, ন্যাপের, ছাত্র ইউনিয়নের 2 গ্রুপের, কমিউনিস্টদের, লেখক শিল্পীদের। মিটিংয়ের কোনো সুমার নাই। ধারাবাহিক মিটিং প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা লোক সমাগমও হচ্ছে প্রচুর। ইতিমধ্যে স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা করা হয়ে গেছে। বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রনেতারা সে পতাকা উত্তোলন করেছে আনুষ্ঠানিকভাবে। পতাকা উড়ানো হচ্ছে চারদিকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে
রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিকে বেছে নেওয়া হয়েছে। বাম দলগুলো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। তারা জনযুদ্ধের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়ে লিফলেট ছড়াচ্ছে। ছাত্ররাও শেখ মুজিবকে চাপ দিচ্ছে স্বাধীনতা ঘোষণা করার জন্য। সব ঠিক আছে, কিন্তু আজাদরা কি করবে? তারা তো আর কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কোনো মিটিং মিছিল তাদের জন্য বসে নাই। তারা তাই ক্রিকেট খেলে আর আড্ডা দেয়। আজাদের মগবাজারের বাসা থেকে নিউ ইস্কাটন সামান্যই পথ, হেঁটে যাওয়া চলে। রাস্তাঘাট ফাঁকা, শুধু বস্তির পিচ্চিদের একটা মিছিল দেখা যাচ্ছে। তাদের স্লোগানও খুব মজার, ইয়াহিয়ার দুই গালে জুতা মারো তালে তালে। দুই হাতে সেরা জুতা পরে তারা ডাম্বেলের মতো বাজাতে বাজাতে যাচ্ছে। আবুল খায়েরদের বাসার ছাদে গিয়ে দেখা যায় অনেকেই এসেছে। ইব্রাহিম সাবের ঘুরাচ্ছে, খেলতে গিয়ে সে চোট পেয়েছে। জুয়েল পরে এসেছে একটা নীল রঙের টি শার্ট, চোখে একটা সানগ্লাস, তাকে দেখাচ্ছে একেবারে ইংরেজি ছবির নায়কের মতো। সৈয়দ আশরাফুল হকের বাসাও কাছেই, সেও এসে গেছে। আশরাফুলও দারুণ ক্রিকেট খেলে। হাবিবুল আলম এসেছে খানিক পরে, তার বাসা দিলু রোডে। সবাই কাছাকাছি থাকে, শুধু জুয়েলের বাসা হাট খোলা। আজাদ জিজ্ঞেস করে, জুয়েল কেমন করে আসলি? জুয়েল বলে, কেমন করে আসলাম মানে? আজাদ বলে, হরতাল না, গাড়ি ঘোড়া কিছু আছে নাকি? পালকি চড়ে আসলাম, ইয়াহিয়া খানের মাইয়ার লগে আমার বিয়ার কথা চলতেছে, পালকি করে নিয়ে আইলো। আজাদ বলে, আরে আমি জিজ্ঞেস করি হেঁটে আসলি কিনা? জুয়েল বলে, না, ক্রলিং করে আসলাম। যুদ্ধ শুরু হইলে ক্রলিং করতে হইব না, তাই হাট খোলা থাইকা 4 মাইল রাস্তা ক্রলিং করে আসলাম। আজাদ বলে, আরে জুয়েল খালি পেঁচায়। কাজী কামাল আসে, লম্বা একটা ছেলে। বাস্কেটবল খেলোয়াড়দের লম্বা হতে হয়, আজাদ ভাবে, অথচ ছোটবেলায় কামাল আর আমি একই সমান ছিলাম। আবুল খায়ের বলে, জুয়েল তো জুকসের হাড়ি। উইকেট কিপিং করতে করতে জুয়েল এমন সব জুকস বলে ব্যাটসম্যান হাসতে হাসতে আউট হইয়া যায়। কামাল বলে, একটা জুকস ছাড় না জুয়েল। আবুল খায়ের বলে, সুপারির টাকো। জুয়েল, সুপারির টাকো। জুয়েল গা মুসরায়, আরে এক যুগ পাইবার কমু। ইয়াহিয়া, আয়ুব, ভুট্টু 3 জন গেছে পরকালে। ওইখানে প্রত্যেকরে কওয়া হইল একটা করিয়া ফল আনতে। আয়ুব খান নিয়ে গেছে একটা সুপারি, তার পিছন দিয়া সুপারি দিছে ঢুকাইয়া। তারপর আসছে ইয়াহিয়া, সে নিয়ে গেছে কদবেল। তখন হেরা কয়, এত বড় ফল আনছ, সর্বনাশ করছ, এটা তোমার পিছন দিয়া ঢুকাইতে হইব। শুইনা ইয়াহিয়া হাসে, আরে ব্যাককল হাসিস কেন? ইয়াহিয়া কয়, আমি তো কদবেল আনছি। এরপর বুট্টু আসতেছে, সে আনছে নারকেল। জুয়েলের কৌতুক শুনে সবাই হাসে, নির্দোষ হাসি, তা বলা যাবে না। ইয়াহিয়া আর ভুট্টুর শরীরের সঙ্গে বাংলার ভাষগুলোর কোনো একটা সম্পর্ক স্থাপন করার বাসনায় প্রত্যেকের মন দোষযুক্ত হয়ে আছে। আশরাফুল ব্যাট নিয়ে নেমে গেছে ছাদের উপরেই। খায়ের বল করছে। খায়ের আশরাফুলকে সাবধান করে দেয়, বল ছাদ থেকে পড়ে গেলে কিন্তু আউট। খালি আউট না, 6 রান মাইনাস, আর রেলিংয়ে লাগলে 4। কিছুক্ষণ ক্রিকেট খেলা চলে, তারপর আবার সবাই বসে রেলিংয়ের উপরে, আবার জমে উঠে আড্ডা। দেশের কি হবে? ইয়াহিয়া আসলে কি চায়? ইন্টারকন্টিনেন্টালে আলোচনার নামে কি হচ্ছে? শেখ মুজিব কি ভুল করছেন? ছাত্রনেতারা, 4 খলিফারা কেন তাহলে চাপ দিতে স্বাধীনতা ডিক্লেয়ার করাচ্ছেন না? রুমি আসে, এলিফ্যান্ট রোড থেকে হেঁটে আসায় তার চোখ মুখ লাল হয়ে গেছে, তার গাল দুটো মেয়েদের মতো দেখাচ্ছে। আসলে সে হলো সর্বকনিষ্ঠ, কিন্তু তার কথাবার্তায় একটা বুদ্ধিজীবী ভাব আছে। সে বলে, এভাবে হবে না, লড়াই করে স্বাধীনতা আনতে হবে। একদিকে আলোচনার নামে প্রহসন চলছে, আর একদিকে প্লেনে করে মিলিটারি আনছে। আমার কিছু ভালো লাগছে না। ঘটনা খুব খারাপ দিকে মোড় নিচ্ছে। মাও সেতুংয়ের লাইন নিতে হবে। গণযুদ্ধের রণনীতি বইয়ে আছে না? জুয়েল তার কথা মাঝখানে থামিয়ে দিয়ে বলে, আয়সা পড়ছে আমাদের তাত্ত্বিক। শুনো, এক মাইয়া আমাগো গায়ের মাইয়া, তার সাথে বিয়া হইছে এক প্রফেসরের, মহাপণ্ডিত। বাসর রাতে প্রফেসর সাহেব খালি লেকচার দেয়, কয় ফ্রয়েড বলেছেন, এইভাবে রাত যায়, 2 রাত যায়, ফ্রয়েড আর শেষ হয় না। মাইয়া কয়, আপনার যন্ত্রপাতি সব ঠিক আছে তো, তাইলে লেকচার দেন কেন?
প্রফেসর কয়, অহনো পূর্বভাগ চ্যাপ্টারটাই শেষ হয় নাই, তারপর আইব ফ্লোর প্লে, তারপর আস্তে আস্তে আরো 200 পৃষ্ঠা পড়ে না অ্যাকশন। তা প্রফেসর সাহেব যখন 200 পৃষ্ঠা পড়ানো শেষ করলেন, মাইয়া তখন 8 মাসের প্রেগনেন্ট। প্রফেসর সাহেব কয়, কেমনে হইল? আমি তো তোমারে কাজই করলাম না। মাইয়া কয়, আপনি যে পড়াইছেন এতেই হইয়া গেছে। প্রফেসর কয়, হইতে পারে আমারই উচিত ছিল ফ্রিকশন লওয়া, ফ্যামিলি প্ল্যানিং চ্যাপ্টার আগে না পড়ানোই এই ভুলটা হইয়া গেছে। কি বুঝলা, থিওরি কপসইবা? রুমি বলে, আমিও তো তাই বলি। এখন আলোচনার সময় না, এখন চাই ডাইরেক্ট অ্যাকশন। এর মধ্যে এসে পড়েছে ফারুক। সে বলে, তোমরা লেফটিস্টরা যখন নানা রকমের থিওরি দিচ্ছ, বাংলার মানুষ কিন্তু তখন মুক্তির লাইনে অনেক দূর এগিয়ে গেছে। কম তো শুনলাম না। ভোটের আগে ভাত চাই, এখন শুনছি এই লড়াই হলো 2 কুকুরের লড়াই। আসল কাজ হলো শ্রেণীর সূত্র খতম করা। মানুষ এসবকে পাত্তা দেয় নাই। 6 দফার পেছনে, বঙ্গবন্ধুর পেছনে একযোগে দাঁড়িয়ে পড়েছে। এখন সামনে আর কোনো উপায় নাই, দেশ স্বাধীন হবেই। চারদিকে শুধু স্বাধীন বাংলার পতাকা। একজন বলে, আরে ভোটের আগে ভাত চাই, এটা ভাসানী বলেছেন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করেই, যাতে বাঙালি ভোট ভাগ না হয়, সেই জন্য তিনি সরে গেছেন। আসলে বঙ্গবন্ধু আর ভাসানীর সম্পর্ক তো গুরু শিষ্য, না হলে ধরো পিতা পুত্রের। আচ্ছা, এত যে যুদ্ধ যুদ্ধ করতেছ, যুদ্ধ আরম্ভ হইলে কে কে যুদ্ধে যাবা? একজন প্রশ্ন তুলে। হাবিবুল আলম বলে, আমি যাব। কাজী কামাল বলে, আমিও যাব। জুয়েল বলে, আমি সবার আগে থাকব। রুমি বলে, আমাকে তো যেতেই হবে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। আজাদ, তুই কি করবি? আজাদ বলে, আমি মাকে গিয়ে বলবো, মা আমি যুদ্ধে যাব। তুমি না করো না, মা যদি অনুমতি দেন অবশ্যই যাব, না দিলে কি করব সেটা বলতে পারি না। তোরা তো জানোসই আমার মা বেঁচে আছে শুধু আমার মুখের দিকে তাকিয়ে। আজাদ একথা বলার সঙ্গে সঙ্গে পুরোটা আড্ডা নীরব হয়ে যায়, কারণ সবাই জানে আজাদের ব্যাপারটা। সবাই জানে এই ইস্কাটনের কোনো বড়লোক বাড়ির ছেলে আজাদ শুধু মায়ের সম্মান রক্ষার জন্যে মায়ের সঙ্গে মগবাজারের বাসায় একা পড়ে আছে। সেই নীরবতা ভঙ্গ করে দূর থেকে মিছিলের স্লোগান ধ্বনি ভেসে আসে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আজাদ নিজেকে সবসময় নন পলিটিক্যাল বলে পরিচয় দিতে পছন্দ করত। তবে 25শে মার্চ রাতে সে মগবাজারে পিকেটিং করেছিল, ব্যারিকেড দিচ্ছিল রাস্তায়, এ কথা কাজী কামালের মনে আছে। স্পষ্ট সাক্ষ্য পাওয়া যায় জায়েদেরও। জায়েদ বলে, 25শে মার্চ রাতে মগবাজারে আজাদের সঙ্গে আশরাফুল সহ মগবাজার ইস্কাটন এলাকার বন্ধুরাও ছিল। হাবিবুল আলমের মনে আছে, সেও ছিল মগবাজারের মুরেই। তার সঙ্গে ছিল শেখ কামাল, মেলা রাত পর্যন্ত। আর ছিল জনতা, ছাত্র, যুবক, শ্রমিক, সবার হাতে বাঁশের লাঠি, রড। 11:15টার দিকে শেখ কামাল চলে যায়। আজাদের এরাতে পিকেটিং করতে যাওয়ার পেছনে অন্যান্য কারণের সঙ্গে একটা প্রত্যক্ষ ব্যক্তিগত ক্ষোভও আছে। আজাদ আর জায়েদ সম্প্রতি দিনের বেলা গিয়েছিল ফরাশগঞ্জে। ওখানে আজাদের বাবার এক কর্মচারীর কাছ থেকে আজাদ মাসোহারার টাকা নিয়মিত তুলে আনে। অসহযোগের ভেতরে তার ব্যবসা বাণিজ্য খারাপ যাওয়ায় একদিন হরতালের বিরতিতে আজাদ জায়েদকে নিয়ে গিয়েছিল ফরাশগঞ্জে মাসোহারার টাকা তুলতে। কর্মচারীটি টাকা দিতে আপত্তি জানিয়েছিল, উজোর দেখিয়েছিল ব্যাংক বন্ধ, হাতে টাকা নাই। জায়েদ হারামজাদা বলে চেয়ার তুলে ছুঁড়ে মেরেছিল কর্মচারীটার মাথায়। তাতে কাজ হয়েছিল। কর্মচারী বাপ বাপ বলে টাকা তুলে দিয়েছিল আজাদের হাতে। দুজন টাকা নিয়ে বেবি ট্যাক্সিতে ফিরছিল। পথে একটা জায়গায় ব্যারিকেড। তারা ব্যারিকেডের ওখানে নেমে রাস্তা পার হবে হেঁটে ঠিক করেছিল। ঠিক ওই সময় কতগুলো পাঞ্জাবি সৈন্য তাদের দিকে বন্দুক উঁচিয়ে তেড়িয়ে এসেছিল। বলেছিল ব্যারিকেড নিকলদ। তো তাদের রাইফেলের বাট দিয়ে গুতিয়ে গুতিয়ে বাধ্য করেছিল রাস্তার ব্যারিকেড অপসারণের কাজ করতে। কাজটা করতে আজাদের মোটেও ভালো লাগছিল না। আর হারামজাদা ধরনের গালি সঙ্গে রাইফেলের বাটের মৃদু প্রহার মোটেও সম্মানজনক বলে তার কাছে মনে হচ্ছিল না। সে দাঁতে দাঁত ঘষে পণ করেছিল, সুযোগ পেলেই এই বেটা পাঞ্জাবিদের সেঁচা দিতে হবে। আসলে আজাদ, আশরাফুল, কাজী কামাল, হাবিবুল আলম, জুয়েল এরা সবাই
বা এদের মতো ঢাকার আরও অসংখ্য তরুণ, প্রায় সব তরুণ যুবক অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েছিল। তার পেছনে কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য নয়, বরং কাজ করছিল স্বদেশের প্রতি ভালোবাসা, স্বতঃস্ফূর্ত দায়িত্ববোধ, যৌবনের স্বাভাবিক অপরাজেয় অপ্রতিরুদ্ধ প্রতিবাদী চেতনা ও স্বভাব ধর্ম। হেলাল হাফিজের ওই সময়ে রচিত এই কবিতাটাতেই এই ব্যাপারটা অভ্রান্তভাবে ধরা পড়ে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। 25শে মার্চ 1971-এও যৌবনের স্বভাবধর্ম মিছিলে ব্যারিকেডে টেনে নিয়ে এসেছিল আজাদকে, জায়েদকে, টগরকে, কাজী কামালকে, হাবিবুল আলমকে, সৈয়দ আশরাফুল হককে, লক্ষ লক্ষ ঢাকাবাসীকে। ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সঙ্গে পাকিস্তানি নেতাদের আলোচনা ভেঙে গেছে। 23শে মার্চ দেশব্যাপী প্রতিরোধ দিবস পালিত হয়ে গেছে। বঙ্গবন্ধু নিজে তার বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। 25শে মার্চ দিনটা ছিল থমথমে। মানুষ রাস্তা পাহারা দিচ্ছে, আর স্থানে স্থানে গুলি হচ্ছে। সারা বাংলায় 50 মানুষ মারা গেছে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে। এদিকে আওয়ামী লীগ 26 তারিখ থেকে সর্বাত্মক হরতাল ডেকেছে। 25শে মার্চ রাতে তারই সমর্থনে ছাত্র জনতা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। আজাদের মা বসে আছেন ভাত নিয়ে। এশার নামাজ পড়া হয়ে গেছে। তিনি তেলাওয়াত করেন প্রতিটা ওয়াক্তের নামাজের শেষে। জায়নামাজে বসে। আজ তাও সমাপ্ত। রাত বাড়ছে। আজাদ কেন এখনো ফেরে না? জায়েদ ফিরে এসেছে। সে উত্তেজিত। আম্মা, একটা পানির ট্যাঙ্ক দিয়া ব্যারিকেড দিছে মগবাজারের মোড়ে, হেভি হইছে। অহন ইটা ফেলতাছে। দাদারা সমিল থাইকে গাছের গুড়ি আনতে গেছে। গাছের গুড়ি ফেললে ব্যারিকেডটা সলিড হইব। মায়ের কেমন যেন ভয় ভয় লাগে। কখন কি হয় যদি মিলিটারি গুলি করে? রাত বাড়তে থাকলে রাস্তায় ভারী যানবাহন চলাচলের শব্দ শোনা যায়। জায়েদ বাইরে থেকে খোঁজ নিয়ে এসে বলে, ট্যাঙ্ক নামানো হইছে, বুলডোজার নামাইছে। গুলির শব্দ, গুলার শব্দ। জানালায় দাঁড়ালে আকাশে দেখা যাচ্ছে আলু বোমা ছোড়া হচ্ছে আকাশে। সমস্ত আকাশ হঠাৎ হঠাৎ আলোর বন্যায় ভেসে যাচ্ছে, আর শোনা যাচ্ছে সম্মিলিত মানুষের হই হুল্লা। এতে জুড়ে জুড়ে আওয়াজ হচ্ছে, যেন আজই কিয়ামত হয়ে যাবে। মা বাসার সবাইকে খাটের নিচে শুয়ে দেন, কিন্তু নিজে বারবার ছুটে যান গেটের দিকে। আজাদ কেন ফেরে না? আজাদ কোথায় গেল? তার কিছু হয়নি তো? দরজায় ধাক্কার শব্দ। মা দৌড়ে গিয়ে দরজা খুলেন। আজাদ নয়, বাসার। মা বলেন, এসেছো বাবা? বাসার বলে, বাইরের অবস্থা খারাপ। আজাদকে দেখেছ? বাসার উদ্বিগ্ন। আজাদ আসেনি? ঠিক আছে, আমি দেখি ও কোথায়। মা বলেন, না বাবা, তুমি যেও না। কোথাও খুঁজতে যাবে? এই সময় আজাদ ফেরে, বলে সর্বনাশ হয়ে গেছে, আর্মি নেমেছে। মাইকে অ্যালাউন্স করেছে, যেখানেই ব্যারিকেড দেখবে সেখানেই গুলি চলবে, আশেপাশের বাড়িঘর জ্বালিয়ে দেবে। আরে, তোকে এত কিছু দেখতে শুনতে কে বলেছে? তুই মাটিতে শুয়ে পড়। মা তাকে ধরে মেঝেতে শুয়ে দেন। বাড়ির সবাই মেঝেতে শুয়ে আছে। বোমার আওয়াজ, মেশিনগানের আওয়াজ, রাইফেলের গুলির আওয়াজ, মানুষের আর্তনাদ ভেসে ভেসে আসছে। মনে হচ্ছে আকাশের সমস্ত মেঘ, বিদ্যুৎ আর বজ্র সমেত ভেঙে পড়ছে পৃথিবীর উপর। আজাদ উঠে জানালার ধারে যায়। বাইরের আকাশে ট্রেসার হাউস উঠছে মাঝে মধ্যে, আকাশ আলোকিত করে, আর চারদিকে আগুনের লেলিহান শিখা। মা বলতে থাকেন, আজাদ, জানালার ধারে যাস কেন? এদিকে আয়, এদিকে আয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। হে আল্লাহ, জালিমের জুলুম থেকে তুমি আমাদের রক্ষা করো।